প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুপু। পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছে করে, কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করব না ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল। তারপর আর রাতে ফিরে যায়নি, তাই তো? তুই জানলি কি করে? অনুমান করে। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিনকি। ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল। ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বদমেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত গামছে। কিরকম বদমেয়ে চিন্তা করে দেখ। মেয়ের কত বড় সাহস। ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা কেমন আক্কেল, রাত দুপুরে এলো কি জন্যে? হ্যাঁ, দেখ না কাণ্ড। বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে। এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে। রাত কি চলে গেছে নাকি? খুবই সত্য কথা। এখন ধর, কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কিভাবে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু। ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চড় মারবো। তারপর দ্বিতীয় চড় রিনকির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না। তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন? ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে 2 দিন পর এ বাড়ির জামাই হচ্ছে, তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্যে। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেব। হুম। কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক। আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি, ওরা আবার ভাববে না তো আমরা চাপ দিচ্ছি। চাপাচাপির কি আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি, এতেই তো তার ধন্য হওয়া উচিত। তার 3 পুরুষের ভাগ্য যে আমরা। পপু বিরক্ত স্বরে বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তা তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না। পুরুষ হচ্ছে সোনার চামচ। সোনার চামচ বাঁকাও ভালো। আজ এ বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে। আমার ধারণা হবে। তোর কথা তো আবার সবসময় মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্যই। বলে ফেলো। রিনকির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে। 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতে ট্রেনে রিনকিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসিপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনরা, ওদের আমি ম্যানেজ করব। আপনি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান। মানে রিনকি বেচারির দীর্ঘদিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস। বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখে চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিনকি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দিবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কি নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কি করব বলুন। রিনকি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেনসিটিভ মেয়ে। কথায় কথায় এক সময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এতেই রিনকি কেঁদে অস্থির। আমাকে বলেছে আর কোনোদিন যদি আমি ওই মেয়ের নাম মুখে আনি, সে নাকি সুইসাইড করবে। এরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুব দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায়ই সে হেনার কথা বলে রিনকিকে কাঁদাবে। রিনকিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম,
কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয়স্বজনকে বলো, তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুপু ফুপাকে রাজি করাচ্ছি। রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না? হিমু ভাই, আমি ভবিষ্যৎ বলতে পারি। তুমি কি এটা জানো না? জানি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছো। অসম্ভব জ্যোৎস্না হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর তোমরা, আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি এক অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টা ট্রেনে তুলে দিতে এলাম। ফুপা ফুপু এলেন না। ফুপার শরীর খারাপ করছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিনকি বলল, হিমু ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে। আনন্দের পরেই তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে। কষ্ট আসবে না। তোদের জীবন হবে আনন্দময়। তোদের আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি কি যে পাগলের মতো কথা মাঝে মাঝে বলো। কিসের নদী? আছে একটা নদী, আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই, অন্য কাউকে দিই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবু প্রিয়। তুমি একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠল, আমি জানালার সঙ্গে সঙ্গে এগুতে লাগলাম। রিনকির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিনকির চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নায় রিনকি নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক। প্রায় 10 দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মসজিদের মেস, দি নিউ বোর্ডিং হাউস। মসজিদ ওই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধ গহ্বর খুঁজে বের করে। নামমাত্র ভাড়ায় একটা ঘর। সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল, চেয়ারের ব্যবস্থা নেই, কারণ চেয়ার পাতার জায়গা নেই। মসজিদের চৌকিতে একটা শীতল পাটি, শীত গ্রীষ্ম সব সময় পাতা থাকে। মশারিও খাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মসজিদে নেই। তাকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত নানান ধান্দায় ঘুরতে হয়। প্রতি মাসে 3টি মানি অর্ডার করতে হয়। একটা দেশের বাড়িতে, একটা তার বিধবা বড় বোনের কাছে, এবং তৃতীয়টি আবু কালাম বলে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক মসজিদের কোনো আত্মীয় নন। তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মসজিদ কখনো বলেনি। জিজ্ঞেস করলে হাসে। এই সব রহস্যের কারণেই মসজিদকে আমার বেশ পছন্দ। আমাকে মসজিদের পছন্দ কিনা জানি না। সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অন্য গ্রহ নিয়ে মেশে। কোনো কিছুতেই অবাক বা বিস্ময় প্রকাশ করে না। সম্ভবত শৈশবেই তার বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাচ এক জাদুকর জার্মান কালচারাল সেন্টারে জাদু দেখাচ্ছেন। বিস্ময়কর কাণ্ড কারখানায় একের পর এক ঘটে যাচ্ছে। এক সময় তিনি তার সুন্দর স্ত্রীকে করাত দিয়ে কেটে 2 টুকরো করে ফেললেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকরা ভয়ে উ উ জাতীয় শব্দ করছে। তাকে দেখে মজিদ ঘুমিয়ে পড়েছে। ক্ষীণ নাক ডাকার শব্দ আসছে। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙলাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, করাত দিয়ে মানুষ কাটা হচ্ছে। মজিদ হাই তুলে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। অথচ আমি অনেক ঝামেলা করে 2টা টিকিট জোগাড় করেছি, যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা তাজমহলের সামনেও যদি তাকে নিয়ে যাওয়া হয়, সে হাই চাপতে চাপতে বলবে, ও এইটাই তাজমহল, ভালোই তো, মন্দ কি? মসজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার জন্য। সত্যি সত্যি সে কি করে, বা আসলে সে কিছু করে কিনা। 10 দিন পর মসজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো। তারপর পত্রিকা পড়তে লাগলো। বছরখানেক আগের বাসি একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞেসও করলো না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কি রে মজিদ? মজিদ এই প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তোর আজ টিউশনি নেই, ঘরে বসে আছিস যে? আজ শুক্রবার। তখন মনে পড়ল ছুটির দিনে যখন তার হাতে কোনো কাজ থাকে না, তখনই সে ম্যাগাজিন জোগাড় করে। ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়, আবার জেগে ওঠে, ম্যাগাজিনের পাতা উল্টায়। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন কিছুই চাওয়ার বা পাওয়ার নেই।
4-5টা টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং গ্রুপ দেখার কাজেই সে খুশি। বিএ পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল। তারপর, দূর, আমার হবে না, এই বলে সব ছেড়ে ছুড়ে দিল। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করে কাটাবি নাকি? সে বলল, অসুবিধা কি? তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট, তাও করলো না। আসলেই তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে। আমার দেখার ইচ্ছা একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয়। আগের মতোই সে কি নির্লিপ্ত থাকে, না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয়? আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করলো, চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজে কখনো আমাকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছো? চিনি না জানি না একটা ছেলেকে নিয়ে আমি যাব? তুমি আমাকে পেয়েছো কি? সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার এই একটা পথ। সে যত রাগ করবে আমি তত হাসবো। আমার হাসি দেখে সে আরো রাগবে, আমি আরো হাসবো। সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো, সে মসজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি একটা ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়। পত্রিকায় দেখলাম জিরাফ এনেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে? কিছুই হবে না। তবু দেখে আয়, ইচ্ছে করছে না। আমার এক দূর সম্পর্কের ফুফাতো বোন বেচারির চিড়িয়াখানা দেখার শখ, সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকায় যেতে পারছে না। আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখি মজিদ একটা ধাক্কা খাবে। সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল। মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসলো। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসছেন কেন? পিছনে আসুন। দুজন গল্প করতে করতে যায়। মজিদ বলল, আচ্ছা। পিছনে এসে বসলো। তার মুখ ভাবলেশহীন। একবার ভালো করে দেখলেও না তার পাশে যে বসে আছে সে মানবী না অপ্সরী। ফিরে আসার পর জিজ্ঞেস করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? হুম। কি কথা হলো মনে নেই? আচ্ছা, রূপার পরনে কি রঙের শাড়ি ছিল বলতো? লক্ষ্য করিনি তো। আমি মসজিদের সঙ্গে অনেক সময় কাটাই, রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই। তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কি আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনায় যে স্তরে পৌঁছেন, মজিদ সে স্তরটি কি এত সহজে অতিক্রম করলো তা আমার জানতে ইচ্ছে করে। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন তার মধ্যে একটার শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, নির্লিপ্ততা পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া, বই কিছুই নয়। ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্কেও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নীর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অন্যগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস। সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙ্গিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভিতরে সে ক্ষমতা আছে। সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমার শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হয়েছে। মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্তই একটি পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফল কাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয় তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করিতে পারিব না? বাবা আমার ভিতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কথা কিছু মনে আছে। একটা খেলনা হয়তো আমার খুব পছন্দ হলো, তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা। তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা আয়, এইবার এই খেলনা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি। বাবা একটা হাতুড়ি নিয়ে খেলনা ভাঙতে বসতেন।
আমি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে দেখতাম। একবার খাঁচায় করে একটা টিয়া পাখি নিয়ে এলেন। কি সুন্দর সবুজ রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা, আমার কি এটা পুষবো? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কি খায় বাবা? শুকনো মরিচ খায়। ঝাল লাগে না? না। একটা শুকনো মরিচ নিয়ে এসে দাও, দেখবে কিভাবে কক কক করে খাবে। আমি ছুটে গেলাম শুকনো মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটাকে গলা টিপে মেরে ফেলেছেন। এমন সুন্দর একটি পাখি মরে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করবি না, মৃত্যু হচ্ছে এ জগতের আদি সত্য। তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করেছেন। তার চেষ্টা কতটা সফল হয়েছে? মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকার পাতা উল্টাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারেননি। অথচ মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার লাভ হতো। মজিদ, কি? আমার হাতে একটা চাকরি আছে, করবি? কি চাকরি? কি চাকরি জানি না। আমার বড় ফুপা বলেছিলেন জোগাড় করে দিতে পারেন। তিনি আমাকে চেনেন কিভাবে? তোকে চেনেন না। চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাইয়ে দেব। দরকার নেই। দরকার নেই কেন? টাকা পয়সার টানাটানি তো এখন আর আগের মতো নেই। দেশে এবার থেকে আর পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ বলল, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে। কিছুদিন পর আর বোনকেও টাকা পাঠাতে হবে না। সেও কি মারা যাচ্ছে? না, তার ছেলে পাশ করে গেছে, বিএ পাশ করেছে, চাকরি বাকরি কিছু পেয়ে যাবে। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না। চল খেয়ে আসি। রাস্তায় নেমেই মজিদ বলল, বিয়ে বাড়ি টাড়ি কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি বললাম, বিয়ে বাড়ি খুঁজতে হবে না, চল পুরনো ঢাকায় নিয়ে গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো। টাকা আছে? আবার এত দূর যাব? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলেই বিয়ে বাড়ি পেয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো। টাকা আছে? তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে দূর দূর, বিয়ে করা মানে শতকে যন্ত্রণা, শতকে দায়িত্ব, ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিন দিন কি হয়ে যাচ্ছিস বলতো? কি হচ্ছে? গাছ হয়ে যাচ্ছিস। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিক্সার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিক্সা আছে, তবে ওরা কেউ পুরনো ঢাকার দিকে যাবে না। দূরের টিপে ওদের ক্ষতি, কাছের টিপে পয়সা বেশি, পরিশ্রমও কম। এত কিছু মাথায় ঢুকবে না। এরকম বোকায় একজন রিক্সাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ, বল, তুই দেখ রিক্সা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে। এদের নামও যেমন সুন্দর, সাজসজ্জাও সুন্দর। আমাকে দেখেই দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের বয়স অল্প, সুন্দর চেহারা। একদিন দেখে দোকানে আর আসছে না। মাস দুয়েক পরে আবার এসে উপস্থিত, সমস্ত মুখ ভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে সেই বসন্ত পেল কি করে? সবসময় ভাবি জিজ্ঞেস করব, জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে। আগে খুব খারাপ ব্যবহার ছিল। জামান হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? হুঁ। টেলিফোন করবেন? যদি টেলিফোনে ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। দুইটা টেলিফোন করব। এই যে 4 টাকা, টাকা দিয়ে সব সময় লজ্জা দেন স্যার। লজ্জার কিছু নেই। টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায়ই জিজ্ঞেস করব ভাবি, কিন্তু মনে থাকে না। আজ আপনি মনে করিয়ে দিবেন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে। অধিকাংশ দোকানই টেলিফোন করতে দেয় না, টাকা দিয়েও না। যদিও দেয়, রিসিভারের আশেপাশে ঘুর ঘুর করে, কি কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা?
হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনি কে? আমি বুঝতে পারছি আপনি টুটুল। আসল জন না নকল জন? ওই দিন খট করে টেলিফোন রেখে দিলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম, লাইন কেটে গেল। তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না? টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2টা টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরো 2 টাকা লাগবে। বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের দুইজনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেবার জন্য। তারপর, আচ্ছা, আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ। আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেইটিও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো। অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা বলবো? আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করলো। অতন্দ্র নীলা, ঘুমাওনি, জানি তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোনো, সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে, এতক্ষণে ছায়া ছায়া পাশে শুই, কি আশ্চর্য দুজনে, দুজনা। অতন্দ্র নীলা, হঠাৎ কখন শুভ্র বিছানার পরে জ্যোৎস্না, দেখি তুমি নেই। কবিতা সে আবৃত্তি করলো চমৎকার। আবৃত্তির শেষে ছোট নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে পারলাম? হ্যাঁ পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন? এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না। অমিয় চক্রবর্তীর। আপনার নোট বইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ। মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলো আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি, তখন সেটা নোটবুকে টুকে রাখি। আপনি কি খুব কবিতা পড়েন? না, একেবারে না। তবে আমার একজন বান্ধবী আছে, সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায়। ওর নাম কি? ওর নাম রূপা, তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি। বাহ, কি সুন্দর নাম! সে কিন্তু এই নাম একবারেই পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে। মীরা খিল খিল করে হেসে উঠল। অনেকক্ষণ পর্যন্ত হাসলো। মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশে কেউ রসিকতা করে না, সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতায় এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে। হ্যালো, আপনি কিন্তু টেলিফোন রাখবেন না? আচ্ছা, রাখবো না। ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে, টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যায়, মনে হয় আপনি টেলিফোন করেছেন। তাই নাকি? হ্যাঁ। আরেকটা ব্যাপার বলি, মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন। ওই পাঞ্জাবিটা নেওয়ার জন্য হলেও আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আসবো। কবে আসবেন? টুটুলকে খুঁজে পেলেই আসবো। আপনি ওকে কোথায় খুঁজে পাবেন? আমি খুব সহজেই পাবো। হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নাম ডাক আছে। আচ্ছা, ওই দিন আপনি কি করে বললেন যে টুটুল ভাইয়ের কপালে একটা কাটা দাগ আছে? আমার কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে। আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি। বলুন তো, আমি কি পরে আছি? তোমার পরনে আকাশি রঙের শাড়ি। হলো না? আপনার আসলে কোনো ক্ষমতা নেই। ঠিক ধরেছ। কিন্তু আপনি যখন বলেছিলেন যে আপনার সুপার ন্যাচুরাল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করেছিলাম। মনে হয়েছে তোমার একটু মন খারাপ হয়েছে। হ্যাঁ হয়েছে। টেলিফোন কি রেখে দেব? না না, প্লিজ, আপনার ঠিকানা বলুন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অনেকক্ষণ কথা হয়েছে। আর না,
মজিদ বোধহয় রিক্সা ঠিক করে ফেলেছে। তবে ঠিক করলেও সে আমাকে বলবে না, অপেক্ষা করবে। এর মধ্যেই অতি দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতেই রূপার বাবা ধরলেন। আমি গম্ভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাজিল ছোকরা, হু আর ইউ? কি চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কেল, ফাজলামি করার জায়গা পাও না। আমি তোমাকে এমন শিক্ষা দেব। আপনি এত রেগে গেছেন কেন? সেট আপ। আমি ভদ্রলোককে আরো খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলোও তাই। রূপার গলা শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো। কখন? এই এখন। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আসছি। অনেকবার আসছি বলেও তুমি আসোনি। এইবার যদি না আসো তাহলে? তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলেন। খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। রূপার বাবা মা ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না। রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন, কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। আজ কি হবে কে জানে। বাইরে এসে দেখি মজিদ রিক্সা ঠিক করেছে। রিক্সাওয়ালা রিক্সার সিটে বসে ঘুমাচ্ছে। মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আজও জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ হলো কি করে। কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না। এটিও বোধহয় সেই জাতীয় কোনো প্রশ্ন। বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম। অসহ্য গরম। সেই গরমে ছোট্ট একটা চৌকিতে আমি এবং মজিদ শুয়ে আছি। মজিদের হাতে হাত পাখা। সে দ্রুত তার পাখা নাড়ছে। গরম তাতে কমছে না, বরং বাড়ছে। মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে, নয়তো এই দুঃসহ রাত পার করা যাবে না। মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে। সে গভীর ঘুমে অচেতন। ঘরে শুনশান নীরবতা। আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল। এই নদী এক এক সময় এক একভাবে আসে। আজ এসেছে দুপুরের নদী হয়ে। প্রখর দুপুর, নদীর জলে আকাশের ঘন নীল ছায়া ঝিম ধরে আছে চারদিক। হঠাৎ নদী মিলিয়ে গেল। মজিদ ঘুমের মধ্যে বিশ্রী শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মজিদ, এই। মজিদ চোখ মেলল। কি হয়েছে রে? কিছু না। স্বপ্ন দেখেছিস? হুম। দুঃস্বপ্ন? না। কি স্বপ্ন দেখেছিস বল তো? মজিদ অনেকক্ষণ চুপ করে থেকে ক্ষীণ স্বরে বলল, স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মজিদ শুয়ে পড়ল। আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বুলাতেন। আমার ইচ্ছা করছে ঠিক সেই ভঙ্গিতে মসজিদের গায়ে হাত বুলাতে। হেমো, কি? আমার বাবা আমাকে খুব আদর করত। সব বাবারাই করে। আমার বাবা খুব বেশি করত। একদিন কি হয়েছে জানিস? বল শুনছি। না থাক। থাকবে কেন? শুনি। এই গরমে ঘুমাচ্ছে না। তোর গল্প শুনলে ভালো লাগবে। আমি তখন খুব ছোট। তারপর? না থাক। মজিদ আর শব্দ করলো না। ঘরের ভিতর অসহ্য গরম। আমি অনেক চেষ্টা করেও নদীটা আনতে পারছি না। আজ আর পারবো না। আজ বরং বাবার কথাই ভাবি। আমার বাবা কি আমাকে ভালোবাসতেন, নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল? যে পুতুল তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন। কত রকম উপদেশ তিনি তার খাতা ভর্তি করে রেখেছেন। মৃত্যুর আগের মুহূর্তে হয়তো ভেবেছেন, এই সব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো। আমি কি সেই সব উপদেশ মানি, নাকি মানার ভান করি? তার খাতায় লেখা উপদেশ নম্বর 11, সৃষ্টিকর্তার অনুসন্ধান। সৃষ্টিকর্তার অনুসন্ধান করিবে, ইহাতে আত্মার উন্নতি হইবে। সৃষ্টিকর্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার। স্বামী বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও, বহু রূপের সম্মুখে তোমার সারি কোথা খুঁজিছ ঈশ্বর। মজিদ আবার কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তবে কাঁদছে ঘুমের মধ্যে। সে আবার ঘুমিয়ে পড়েছে। সে কি প্রতি রাতেই কাঁদে? বড় ফুপু অবাক হয়ে বললেন, তুই থেকে? আমি বললাম, আসলাম আর কি। তোমাদের খবর কি? 15 দিন পর উদয় হয়ে বললি, তোমাদের খবর কি? তোর কত খোঁজ করছি। গিয়েছিলি কোথায়? মজিদের গ্রামের বাড়িতে। মজিদকে নিয়ে ওর বাবার কবর জিয়ারত করে এলাম। মজিদ আবার কে? তুমি চিনবে না। আমার ফ্রেন্ড।
আমাকে এত খোঁজাখুঁজি করছিলে কেন? বড় ফুপু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোকে খুঁজছি বাদলের জন্য। ওকে তুই বাঁচা। অসুখ, তুই নিজে গিয়ে দেখ। ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলছে। 1 সপ্তাহ পরে পরীক্ষা। বলো কি? বাদলের ঘরে গিয়ে দেখি সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে পড়াশোনা করছে। পরিবর্তনের মধ্যে তার মাথার চুল আরো বড় হয়েছে, দাড়ি গোঁফ আরো বেড়েছে, গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি। বাদল হাসি মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, খবর কি রে? বাদল বলল, খবর তো ভালোই। তুই নাকি বই পুড়াচ্ছিস। সব বই তো পুড়াচ্ছি না, যেগুলো পড়া হচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি। ও আচ্ছা। বাদল হাসতে হাসতে বলল, মা বাবা দুজনেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর কি ধারণা? মাথা ঠিকই আছে? হ্যাঁ, ঠিক আছে, তবে মাথায় উকুন হয়েছে। বলিস কি? মাথা ঝাঁকি দিলে টুপটাপ করে উকুন পড়ে। বলিস কি? হ্যাঁ সত্যি, দেখবে। থাক থাক, দেখাতে হবে না। হিমু ভাই, তুমি এসেছো ভালোই হয়েছে। বাবাকে বুঝিয়ে দাও। বাবার ধারণা আমার সব শেষ। ফুপা কি বাসায়? হ্যাঁ বাসায়। কিছুক্ষণ আগে আমার ঘরে ছিলেন, নানান কথা বোঝাচ্ছেন। আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম। তার স্বাস্থ্য এই কদিনে মনে হয় আরো ভেঙেছে। চোখের চাহনিতে দিশেহারা ভাব। তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন। যে দৃষ্টি বলে দিচ্ছে, তুমিই আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী। তোমার জন্য আমার এই অবস্থা। কেমন আছেন ফুপা? ভালো। রিনকি কোথায়? শ্বশুর বাড়িতে। হ্যাঁ। সন্ধ্যাবেলায় ঘরে বসে আছেন যে? প্র্যাকটিসে যাবেন না? আর প্র্যাকটিস, সব মাথায় উঠেছে। আমি ফুপার চেয়ারে বসলাম। মনে হচ্ছে আজও তিনি খানিকটা মদ্যপান করেছেন। আমি সহজ গলায় বললাম, ফুপা, ওই চাকরিটা কি আছে? কোন চাকরি? ওই যে আমাকে বলেছিলেন বাদলকে আগের অবস্থায় নিয়ে গেলে ব্যবস্থা করে দেবেন। তুমি কি চাকরি করবে? নতুন কথা শুনছি। আমি করব না, আমার এক বন্ধুর জন্যে। ফুপা চুপ করে রইলেন। আমি বললাম, বাদলের ব্যাপারটা আমি দেখছি, আপনি ওর চাকরিটা দেখুন। বাদলের কিছু তুমি করতে পারবে না। ও এখন সমস্ত চিকিৎসার অতীত। বইপত্র পুড়িয়ে ফেলছে, ছাদে আগুন জ্বালিয়েছে, সেই আগুনের সামনে মাথা ঝাঁকাচ্ছে, আর মাথা থেকে উকুন পড়ছে আগুনে। পটপট শব্দ হচ্ছে। ছি ছি, কি কাণ্ড! আমি হতভম্ব হয়ে দেখলাম। একবার ভাবলাম একটা চর লাগায়, তারপর মনে হলো কি লাভ। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি হাসলাম। ফুপা বললেন, তুমি হাসছো? তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে, আমার কাছে না। আমি বাদলের ব্যাপারটা দেখছি, আজই দেখছি। আপনি আমার বন্ধুর চাকরির ব্যাপারটা দেখবেন। তোমার বন্ধু কি তোমার মতোই? না, ও চমৎকার ছেলে, সাত চরেরা নেই টাইপ। আমি বাদলকে নিয়ে বের হলাম। বাদল মহা খুশি। রাস্তায় নেমেই বলল, তোমার পরিকল্পনা কি হিমু ভাই? সারা রাত রাস্তায় হাঁটবো। 2 বছর আগের কথা কি তোমার মনে আছে? সারা রাত আমরা হাঁটলাম। জ্যোৎস্না রাত। মনে হচ্ছিল আমরা দস্তয়েভস্কির উপন্যাসের কোনো চরিত্র। মনে আছে? আছে। আজও কি সেই রকম কিছু? না। আজ যাচ্ছি সেলুনে, দাড়ি গোঁফ কামাবো। বাদল হতবম্ব হয়ে গেল। যেন এমন অদ্ভুত কথা সে জীবনে শুনেছে। ক্ষীণ স্বরে বলল, দাড়ি গোঁফ লম্বা চুলে তোমাকে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা তো তুমি জানো না। তোমাকে অবিকল রাসপুটিনের মতো লাগে। রাসপুটিনের মতো লাগলেও ফেলে দিতে হবে। এক জিনিস বেশি দিন ধরে রাখতে নেই, বোল পাল্টাতে হয়। অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। কিছুদিন অন্য সাজে থাকবো, তারপর আবার। তাহলে কি আমিও ফেলে দেব? দেখ চিন্তা করে। অবশ্যই উকুনের জন্য কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর চুলকায়, রাতে ঘুম ভালো হয় না। তাহলে বরং ফেলেই দে। তুমি ফেললে তো ফেলবই। বাদল হাসতে লাগলো। মনে হচ্ছে গভীর কোনো আনন্দ তার হৃদয় পূর্ণ হয়ে আছে। দুইজনে চুল কেটে দাড়ি গোঁফ ফেলে দিলাম। বাদল কয়েকবারই বলল, ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে বাতাসে উড়ে যাব। আমি বললাম, আয়নার দিকে তাকিয়ে দেখ, নিজেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। মাঝে মাঝে নিজেকে অচেনা করাও দরকার। যখন যে সাজ ধরবি সেই রকম ব্যবহার করবি, একে বলে ব্যক্তিত্ব রূপান্তর। বুঝতে পারছিস? পারছি। ফুপা এবং ফুপু তাদের ছেলেকে দেখে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না। সবার আগে নিজেকে সামলে নিলেন ফুপা। আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, তোমার বন্ধুকে নিয়ে কাল এসো, 11টা থেকে 12টার মধ্যে। মনে থাকবে? হ্যাঁ থাকবে। হিমু, মেনি থ্যাঙ্কস। আমি হাসলাম।
ফুপা বললেন, আমার ঘরে এসো, গল্প করি। তোমার সঙ্গে গল্পই করা হয় না। আমি বললাম, আপনি যান, আমি আসছি, একটা টেলিফোন করে আসি। ফুপা বললেন, তোমার এই টেলিফোন ব্যাধিরও একটা চিকিৎসা হওয়া দরকার। কার সঙ্গে এত কথা বলো, ঘন্টার পর ঘন্টা কথা। আমার তো দুটো কথা বললেই বিরক্ত লাগে। ওপাশ থেকে হ্যালো শুনেই আমি বললাম, কে? মীরা। আপনি আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছেন। না হয় একটা ভুল করেছিলাম, সব মানুষই তো ভুল করে। সামান্য ভুলের জন্য যদি এত কষ্ট দেন। আমি টেলিফোন করলে কষ্ট পাও? হ্যাঁ পাই, কারণ আপনি হঠাৎ রেখে দেন। আপনি কি মানুষটাই এমন? না, ইচ্ছে করে এসব করেন। বেশিরভাগ সময় ইচ্ছে করেই করি। আপনি একবার আসবেন আমাদের বাসায়? এখনো বুঝতে পারছি না। হয়তো আসবো। কবিতার খাতাটা নিতে আসবেন না? ওটা আমি তোমাকে উপহার দিলাম মীরা। তার মানে আপনি আসবেন না? মানুষের মুখোমুখি হতে আমার ভালো লাগে না। এতে অতি দ্রুত মায়া পড়ে যায়। টেলিফোনে কথা বললে মায়া জন্মানোর সম্ভাবনা কম। সেই জন্যই টেলিফোন আমার এত প্রিয়। টেলিফোনে কথা বললে মায়া জন্মায় না। মায়া জন্মানোর অনেক কষ্ট। তাছাড়া তাছাড়া কি? থাক, আরেকদিন বলবো। আপনার বান্ধবীর রূপার সঙ্গে কি আপনার প্রায়ই দেখা হয়? মাঝে মাঝে হয়। যখন সে যেতে বলে তখন যায় না, যখন যেতে বলে না তখন হঠাৎ উপস্থিত হই। উনি কি খুবই সুন্দর? তোমাকে তো একবার বলেছি, ও খুবই সুন্দর। আপনি টেলিফোন রেখে দেবার আগে দয়া করে শুধু একটি সত্যি কথা বলুন। আমি তো সবই সত্যি বলছি। কি জানতে চাচ্ছ বলো তো? ওই দিন কি পুলিশ আপনাকে মেরেছিল? না। এই তো মিথ্যা বললেন। আজ সত্যি বলছি। ওই দিনই মিথ্যা বলেছিলাম। আপনার কোনটা সত্যি কোনটা মিথ্যা কে জানে? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে একটা খবর দিই। টুটুল বাইকে পাওয়া গেছে। কাউকে কিছু না বলে 1 মাসের জন্য কলকাতা গিয়েছিল। মজার ব্যাপার কি জানেন? এখন আর আমার টুটুল বাইকে ভালো লাগছে না। ওই দিন টেলিফোন করেছিল, আমি কথাও বলিনি। আমার এরকম হলো কেন বলুন তো? আমি টেলিফোন রেখে ফুপার খোঁজে গেলাম। তিনি ছাদে হুইস্কির বোতল খোলা হয়েছে, বরফের পাত্র, ঠান্ডা পানি, প্লেটে ভিনিগার মেশানো চীনাবাদাম। আমাকে দেখেই তিনি খুশি খুশি গলায় বললেন, বাদলের পরিবর্তনটা সেলিব্রেট করছি। ফুপু রাগ করবেন না। না, তাকে বলেছি আজ সে কোনো কিছুতেই রাগ করবে না। বমি করে যদি সারা ঘর ভাসিয়ে দিই তবু রাগ করবে না। তুমি বসো হিমু, আরাম করে বসো। সম্পর্কে মিশ খাচ্ছে না। মিশ খেলে তোমাকেও খানিকটা দিতাম। আপনি পেপ খেয়েছেন? আরে না, মাত্র তো শুরু। আমি 9টা পর্যন্ত পারি। আমার কিছুই হয় না। ওই দিন বলেছিলেন 6টা। বলেছিলাম, বলে থাকলে ভুল বলেছি। 9টা হচ্ছে আমার লিমিট। 9, NINE, 9। আর খাবেন না ফুপা? ফুপা গ্লাসে নতুন করে ঢালতে ঢালতে বললেন, খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম। তুমি মানুষটা খারাপ না, পাগলা আছো, তবে ভালো। তোমার বাবা পাগলা ছিল, তবে ভালো ছিল না। ভালো ছিল না বলছেন কেন? দেখেছি তো, ও বাড়ি ছেড়ে পালালো আমার বিয়ের অনেক পরে। উম্মাদ ছিল। ফুপা, আপনি কিন্তু বড় দ্রুত খাচ্ছেন। শুনেছি দ্রুত খাওয়া খারাপ। ফুপা গম্ভীর গলায় বললেন, 9 হচ্ছে আমার লিমিট। 9-এর আগে স্টপ করে দেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ধারণা তোমার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর উম্মাদ। এটা হচ্ছে আমার ধারণা। তুমি আবার রাগ করছো না তো? না, ছেলেকে মহাপুরুষ বানানোর অদ্ভুত খেয়াল উম্মাদের মাথাতেই শুধু আসে, বুঝলে? আরে বাবা, মানুষ কি হবে না হবে সব আগে থেকে ঠিক করা থাকে। কে ঠিক করে রাখেন? ঈশ্বর। প্রকৃতিও বলতে পারো। 4টি স্টিকার ক্রোমোজোমে মানুষের ভবিষ্যৎ লেখা থাকে। সে কেমন হবে কি সব কিন্তু প্রিডিটারমিন্ড। জিন সব নিয়ন্ত্রণ করছে। ফোপা আর নেবেন না। আরে এখনই বন্ধ করব কি? নেশাটা মাত্র ধরেছে। তুমি খারাপ মানুষ না, লাইক ইউ। তুমি পাগল ঠিকই, তবে ভালো লাগলো। তোমার বাবা ছিল খারাপ ধরনের পাগল। বাবা সম্পর্কে কথাবার্তা থাক। ফুপা নিচু গলায় বললেন, কাউকে যদি না বলো তাহলে তোমার বাবার সম্পর্কে আমার একটি ধারণার কথা বলতে পারি। আমি আর কাউকে বলিনি, শুধু তোমাকেই বলছি। বাদ দিন, কিছু বলতে হবে না। জাস্ট আমার একটা ধারণা।
ভুলও হতে পারে। আমার বেশিরভাগ ধারণাই ভুল প্রমাণিত হয়। হা হা হা। আমার বোধহয় আর খাওয়া উচিত হবে না। শুধু লাস্ট ওয়ান হয়ে যাক। ওয়ান ফর দি রোড। হিমুজি, তোমার যদি ইচ্ছে করে খানিকটা খেয়ে দেখতে পারো। উল্টো দিকে ফিরে খেয়ে ফেলো। আমি কিছুই মনে করব না। আমার মধ্যে কোনো প্রিজুডিস নেই। তুমি হচ্ছ বন্ধুর মতো। আমি খাবো না। আপনিও বন্ধ করুন। নটা কি হয়ে গেছে? হ্যাঁ, 10-এ শেষ করা যাক। জোর সংখ্যা। তারপর তোমার বাবার সম্পর্কে কি যেন বলছিলাম, কিছু বলছিলেন না? বলেছিলাম, মনে পড়েছে। আমার কি ধারণা জানো? আমার ধারণা তোমার বাবা তোমার মাকে খুন করেছিল। আমি সহজ গলায় বললাম, এরকম ধারণা হবার কারণ কি? যখন তোমার বাবার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, তখন সে অনেক কথাই বলল, কিন্তু দেখা গেল নিজের স্ত্রী সম্পর্কে কিছু বলছে না। সে কিভাবে মারা গেছে জিজ্ঞেস করেছিলাম। প্রশ্ন শুনে রেগে গিয়ে বলেছিল, অন্য 10টা মানুষ যেভাবে মারা যায় সেইভাবে মারা গিয়েছিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এটা শুনেই আপনি ধরে নিলেন বাবা মাকে খুন করেছেন? হ্যাঁ। অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে। আমার অধিকাংশ অনুমানই ভুল হয়। আমি চুপ করে রইলাম। ফুপার অধিকাংশ অনুমান ভুল হলেও এই অনুমানটি ভুল নয়। এটা সত্যি। আমি এটা জানি। আমি ছাড়াও অন্য কেউ এটা অনুমান করতে পারে। এটা আমার ধারণার বাইরে ছিল। ফুপা মদের ঘরে ঝিম মেরে বসে আছেন। আমি আকাশের তারা দেখছি। হিমু, জি। তোমার বন্ধুকে কাল নিয়ে এসো। চাকরি দিয়ে দেব। আচ্ছা। বড় ঘুম পাচ্ছে। এখানেই শুয়ে পড়ি। কেমন? শুয়ে পড়ুন। ফোপা কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। আমি আকাশের তারার দিকে তাকিয়ে রইলাম। অনেক অনেক দিন আগের কথা। বাবা আমাকে ছাদে এনে আকাশের তারা দেখিয়ে বলেছিলেন, যখনই সময় পাবি ছাদে এসে আকাশের তারার দিকে তাকাবি, এতে মন বড় হবে। ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারণ করতে হবে। বুঝলি? বুঝে থাকলে বল। হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ। বাবা হৃষ্ট গলায় বললেন, তোর উপর আমার অনেক আশা নিয়ে তোকে বড় করছি। তোর মা বেঁচে না থাকায় খুব অসুবিধা হয়েছে। ও বেঁচে থাকলে আদর দিয়ে তোকে নষ্ট করত। আমি যেসব পরীক্ষা নিরীক্ষা করছি তার কিছুই করতে দিত না। পদে পদে বাধা দিত। দিত কি না বল? হ্যাঁ, দিত। তোর মা না থাকায় তাহলে একদিক দিয়ে ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ। বাবা হঠাৎ গলা নিচু করে বললেন, তোর মা যে নেই এর জন্য আমার উপর কোনো রাগ নেই তো? তোমার উপর রাগ হবে কেন? বাবা অপ্রস্তুতের হাসি হাসলেন। সেই হাসি আমার বুকে বিঁধল। চট করে মনে পড়ল, অনেক অনেক কাল আগে সুন্দর একটা টিয়া পাখিকে বাবা গলা টিপে মেরে ফেলেছিলেন। আমি বললাম, মা কিভাবে মারা গিয়েছিলেন বাবা? বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না। তোকেই খুঁজে বের করতে হবে। শুধু হৃদয় বড় হলেই হবে না, তোকে বুদ্ধিমানও হতে হবে। তোর জ্ঞান এবং বুদ্ধি হবে পীড়িত পুরুষদের মতো। শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যা করেছি তোর জন্যই করেছি। আচ্ছা আয়, এখন তোকে আকাশের তারাদের নাম শিখায়। একবার কাল পুরুষদের নাম বলেছিলাম না? বল দেখি কোনটা কাল পুরুষ। এত দেরি করলে তো হবে না। তাড়াতাড়ি বল, খুব তাড়াতাড়ি, কুইক। আমি ছাদ থেকে নিচে নামলাম। এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি। এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময়ই তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়? তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন? হয়তো হন, হয়তো হন না। কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, আমাদের কথাবার্তা তখন কেমন হতো। মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম। দৃশ্যটা এরকম, বিশাল বটবৃক্ষের নিচে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি শীর্ণকায়, কিন্তু তাকে বটবৃক্ষের চেয়েও বিশাল দেখাচ্ছে। তার গায়ে সাদা চাদর, সেই চাদরে তার মাথা ঢাকা। ছায়াময় বৃক্ষতল, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার জ্বলজ্বলে চোখের কালো মণি দৃশ্যমান। মহাপুরুষের কেবি শিশুর কেবির মতো, কিন্তু খুব মন দিয়ে শুনলে সেই কেবি একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধের শ্লেষ জড়িত উচ্চারণের মিল খুঁজে পাওয়া যায়। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। এই কথোপকথনের সময় তিনি একবারও আমার দিকে তাকালেন না, অথচ মনে হলো তাকিয়ে আছেন। মহাপুরুষ, বৎস, তুমি কি জানতে চাও? আমি অনেক কিছু জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন? মহাপুরুষ, আমি কোনো প্রশ্নের উত্তর জানি না, কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি। তুমি প্রশ্ন করো।
আমি, বিষাদ কি? মহাপুরুষ, বিষাদ কি তাই আমি জানি না, কাজেই বিষাদগ্রস্ত হই কি হই না তা কি করে বলি? তুমি আরো প্রশ্ন করো, তোমার প্রশ্ন বড়ই আনন্দ বোধ হচ্ছে। আমি, আনন্দ কি? মহাপুরুষ, বৎস, আনন্দ কি তা আমি জানি না। আমি, আপনি জানেন এমন কিছু কি আছে? মহাপুরুষ, না, আমি কিছুই জানি না। বৎস, তুমি প্রশ্ন করো। আমি, আমার প্রশ্ন করার কিছুই নেই, আপনি বিদায় হন। মহাপুরুষ, চলে যেতে বলছো? আমি, অবশ্যই। বেটা তুই ভাগ। মহাপুরুষ, তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? আমি, হ্যাঁ। মহাপুরুষ, তাতে লাভ হবে না বৎস। তুমি বোধহয় জানো না, আমাদের মান অপমান বোধ নেই। কথোপকথন আরো চালানোর ইচ্ছা ছিল, চালানো গেল না। ফুপু এসে বললেন, এই, তুই বারান্দায় দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? আমি বললাম, কথা বলছি। কার সঙ্গে বলছিস? মহাপুরুষদের সঙ্গে। ফুপু অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুই সব সময় এমন রহস্য করিস কেন? তুই আমাকে পেয়েছিস কি? আমাকেও কি বাদলের মতো পাগল ভাবিস? তুই কি ভাবিস বাদলের মতো আমিও তোর প্রতিটি কথা বিশ্বাস করব? আমি মধুর ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। ফুপু আমার সেই হাসি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, তুই একটা বিয়ে কর, বিয়ে করলে সব রোগ সেরে যাবে। বিয়ে করাটা ঠিক হবে না ফুপু। ঠিক হবে না কেন? যেসব রোগের কথা তুমি বলছো, সেসব রোগ কখনো সারাতে নেই। যে কারণে মহাপুরুষেরা বিয়ে করেন না, আজীবন চিরকুমার থাকেন। বিয়ে করার পর যারা মহাপুরুষ হন, তারা স্ত্রী সংসার ছেড়ে চলে যান, যেমন বুদ্ধদেব। ফুপু হকচকিত গলায় বললেন, তুই আমাকে আপনি না বলে তুমি তুমি করে বলছিস কেন? আমি তো সব সময় তাই বলি। সে কি? আমার তো ধারণা ছিল আপনি করে বলিস। জি না ফুপু, আপনি ভুল করছেন। আমার খুব প্রিয়জনদের আমি তুমি করে বলি। আপনি যদিও খুব কঠিন প্রকৃতির মহিলা, তবুও আপনি আমার প্রিয়জন। সেই কারণে আপনাকে আমি তুমি করে বলি। এই তো এখন আপনি করে বলছি। কই, না তো, তুমি করেই তো বলছি। ফুপু খুবই বিভ্রান্ত হয়ে গেলেন। মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি। মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্র হচ্ছে বিভ্রান্তি। তাকে পুরোপুরি বিভ্রান্ত করতে পেরেছিলাম। তার সঙ্গে প্রথম পরিচয় হলো শীতকালে। পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে। তবে শীতকাল এইটুকু মনে আছে, কারণ আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, রূপার গায়ে হালকা লাল কার্ডিয়ান। প্রথমে অবশ্য কার্ডিয়ানের দিকে আমার চোখ পড়ল না, আমার চোখ পড়ল তার মাথায় জড়ানো স্কার্ফের দিকে। স্কার্ফের রং গাঢ় সোনালি। কাপড়ে সোনালি এবং রূপালি এই দুটি রং সচরাচর চোখে পড়ে না। হয়তো এই দুটি রং কাগজে খুব ভালো ধরে, কাপড়ে ধরে না। সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে তার চুলগুলো মনে হচ্ছিল সোনালি। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায়, বসেছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বাসি, তবু ছায়াময় কোণ বেছে নিয়েছি, কারণ ওই দিকটায় ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে, আমি তাকে চিনি, তার নাম জানি। সে যে ধবধবে সাদা গাড়িটাতে করে আসে তার নম্বরও জানি, ঢাকা 8782। শুধু আমি একা নই, আমাদের ক্লাসের সব ছেলেই জানে। সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে। অনেকেই তার বাসায় গেছে অতি উৎসাহী, কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপার জন্মদিনে সব ছেলেরা মিলে একটা জল রং ছবি উপহার দিল। ছবিটার নাম বর্ষা। ছবির বিষয়বস্তু হচ্ছে একটি মেয়ে কদম গাছের একটু নিচু ডাল হাত দিয়ে মেঘ মৃদুর আকাশের দিকে তাকিয়ে আছে। চমৎকার ছবি। ছবিটা পাওয়া গিয়েছিল বিনা পয়সায়, তবে বাধাতে খরচ হলো 500 টাকা। সেই টাকা আমরা সবাই চাঁদা তুলে দিলাম। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মেশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না। এরা যথাসময়ে বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে, যে ছেলে সাধারণত থাকে বিদেশে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো, মাথায় স্কার্ফ খুলে ফেলে বলল, কেমন আছো? রূপাকে যেমন সবাই তুমি করে বলে, রূপাও তেমনি সবাইকে তুমি করে বলে। তার সঙ্গে দীর্ঘ 2 বছরে আমার কোনো কথা হয়নি, আজ হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আন্তরিক সুরে বললাম, ভালো আছি, আপনি ভালো আছেন? রূপা বিভ্রান্ত হয়ে গেল। আমি আপনি করে বলবো তো সে আশা করেনি।
তাকে অপ্রস্তুত এবং লজ্জিত মনে হলো। সে এখন কি করে তাই আমার দেখার ইচ্ছা। তুমি করেই চালিয়ে যায় না আপনি ব্যবহার করে। বাংলা ভাষাটা বড়ই গোলমেলে, মাঝে মাঝেই তরুণ তরুণীদের বিভ্রান্ত করে। রূপা নিজেকে সামলে নিল, সহজ গলায় বলল, আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলবার জন্য? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। আমি বললাম, বসো রূপা। রূপা বসতে বসতে বলল, অনেক দিন থেকেই আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা। কথা বলো। কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলে না। জিজ্ঞেস করলাম না কারণ। কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি। গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করি না, হঠাৎ বাসায় উপস্থিত হই না। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা খুব অহংকারী হয়। তারা সবসময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। রূপা মাথার চুল ঝাঁকিয়ে বলল, তোমার কথা মোটেও ঠিক না। আমি সেজন্য তোমার কাছে আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে, পা হাত দেখতে পারো। অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই, তুমি সত্যি করে বলো, তোমার কি এ জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি। রূপা বিরক্তিতে ভুরু কুঁচকে বলল, এইসব আজে বাজে কথা বলে লাভ নেই। তুমি আমাকে কনফিউজ করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো। গাড়ির নাম্বার ঢাকা ভয় 8782। রূপার ঠোঁটের কোণে হাসির আভাস দেখলাম। সম্ভবত আরো কিছু বলতে পারি। বলবো? বলো। খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে 2 হাত পুড়িয়ে ফেলেছিলে। রূপা চোখ তীক্ষ্ণ করে বলল, কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না ছাই, আমার এই গল্প সবাই জানে। আমি অনেকের সঙ্গে হাত পুড়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলেই জানে তুমি তাদের একজন। কারো কাছ থেকে শুনেছো, ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই না? তবে একটা নদী আছে। নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো? ফাজলামি করছি না, নদীটা সত্যি আছে এবং আমার কোনো ক্ষমতা যে নেই তাও ঠিক না। কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে? কাকতালীয়ভাবে বলে ফেলেছো। আমাদের গাড়ি গ্যারেজে, সাইলেন্সার পাইপ নষ্ট হয়ে গেছে, সারাতে দিয়েছে। এছাড়াও আমি বলতে পারি, তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে? কত আছে? 100 টাকার নোট আছে 2টা, একটা 20 টাকার নোট, 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরা পয়সা। কত বলতে পারছি না। রূপা হাসি মুখে তাকিয়ে রইল। আমি বললাম, বাক্স খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি। তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারদিক এত সব সাধারণ মানুষ, এর মধ্যে কেউ একজন থাকুক যে সাধারণ নয়, অসাধারণ। তুমি গুনে দেখো না। রূপা গুনলো এবং অবাক হয়ে বলল, কি করে হলো? কি করে তুমি বলতে পারলে? আমি বললাম, আমি জানি না রূপা। মাঝে মাঝে কাকতালীয়ভাবে আমার কিছু কিছু কথা মিলে যায়। আচ্ছা আমি যাই। আমি উঠে দাঁড়ালাম। রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। পরের 3 মাস আমি ইউনিভার্সিটি গেলাম না। আমি জানি না রূপা আমাকে খুঁজবে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলি মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই। 3 মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা তুমি কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করলো। তারা কি খুব চমৎকার মানুষ? না, তারা পিশাচ শ্রেণীর। কি সব কথা যে তুমি বলো! সত্যি বলছি, আমার 3 মামা, 3জনই পিশাচ। তবে একজন মারা গেছেন, এখন 2জন আছেন। তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা মার কথা বলো।
মার কথা বলতে পারবো না, তেমন কিছু জানি না। তোমার বাবার কথা বলো। বাবা ছিলেন একজন চমৎকার মানুষ, তবে বাবা একবার একটা টিয়া পাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন। তুমি এমন সব অদ্ভুত কথা বলো কেন? কি করব বলো? আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে। রূপা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি জানো, আমি তোমার কথা খুব ভাবি। আমি জানি। সত্যি জানো? হ্যাঁ, জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল, কেন জানি তোমার কথা সব সময় মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি কি আসবে আমাদের বাসায়? আসবো। কখন আসবে? এক্ষুনি আসছি। এত রাতে এলে বাবা হইচই শুরু করবেন। তুমি কি সকালে আসতে পারো না? না রূপা, আমাকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা বেশ, আসো। তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে? কেন বলো তো? যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো। আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা। আমি গেলাম না। আবারও মাসখানেকের জন্য ডুব দিলাম। কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। আমি কখনো রূপাকে চিঠি লিখিনি। একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো। সমস্ত পাতা জুড়ে একটিমাত্র বাক্য। সেই চিঠির উত্তর রূপা খুব রাগ করে করে লিখলো, তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোর করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড় করে আবার কি সব যেন বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি? আমি বলতে পারি। আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারা দিন আমি পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্তি অনুভব করি, তখন একটি নদীর স্বপ্ন দেখি, যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে চলে যায়। একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে, তার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ। এই তরুণীটি আমার মা, আমার বাবা যাকে হত্যা করেছিলেন। এইসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না, বরং কোনো কোনোদিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবুও যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে, আমি কখনো যাই না। আমাকে তো আর 10টা সাধারণ ছেলের মতো হলে চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারাদিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন যে যাত্রা, তার কোনো শেষ তো থাকার কথা নয়। সমাপ্ত। বন্ধুরা, আপনারা চাইলে হুমায়ুন আহমেদের হিমু সিরিজের সমগ্র পর্ব আপলোড করা হবে, তাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।